আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো অণুজীবের ম্যালেরিয়ার অংশের চতুর্থ পর্বে তোমাদের সাথে আমি আছি মুরাদুন্নবী সৌমিক। তো আসো আমরা লেকচারে চলে যাই, কেমন? আচ্ছা, তো আমরা আজকে পড়ার টপিকস হচ্ছে মশকির দেহে আসলে কোন জননটা হয়। তো দেখো, আমরা আমাদের পূর্ববর্তী তিনটি ক্লাসে তোমার প্রথম ক্লাসে পড়িয়েছিলাম ম্যালেরিয়ার ইতিহাস, তারপর ম্যালেরিয়া জ্বরের লক্ষণ। দ্বিতীয় ক্লাসে আমরা পড়লাম যে এই ম্যালেরিয়া যে পরজীবীটা কিভাবে সংক্রমিত করে আমাদেরকে। যেমন মানব দেহে হয় যৌন জনন নাকি অযৌন জনন, মানব দেহে হয় অযৌন জনন আর মশকির দেহে ঘটে যৌন জনন। এই অযৌন জননের মধ্যে যে প্রি অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি এবং এরিথ্রোসাইটিক সাইজোগনি, এই তিনটি চক্র আমরা আমাদের তৃতীয় পর্বের ক্লাসে পড়ে ফেলেছি। তো চতুর্থ পর্বের ক্লাস এবং এটাই ম্যালেরিয়ার সর্বশেষ ক্লাস আমাদের। তো আজকে আমরা এখন এই টপিকসে আমরা পড়ব যে মশকির দেহে কি কি জীবনচক্র হয়। আচ্ছা ভাইয়েরা, মশকির দেহে কি যৌন জনন হবে না অযৌন জনন হবে? আমরা জানি মশকিকে বলা হয় ম্যালেরিয়া পরজীবীর মুখ্য পোষক। যেহেতু ম্যালেরিয়া পরজীবীর মুখ্য পোষক হচ্ছে মশকির দেহ, সেহেতু এখানে যৌন জনন হবে। তো অযৌন জননের সর্বশেষ ধাপে কি উৎপন্ন হয়েছিল? অযৌন জননের সর্বশেষ ধাপে উৎপন্ন হয়েছিল মেরোজয়েট। এই মেরোজয়েটের একটি অংশ ডাব্লিউবিসিকে উদ্দীপ্ত করে, যা আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বিপাকীয় পরিবর্তন ঘটিয়ে আমাদের জ্বর আসে। ওই যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 পাইরোজেনের কারণে আমাদের হাইপোথ্যালামাসের তাপমাত্রা বাড়ায় দেয়। কারণ আমাদের যেহেতু বডি টেম্পারেচার বা দেহতাপ নিয়ন্ত্রণ করা কার কাজ? দেহতাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে মস্তিষ্কের হাইপোথ্যালামাসের কাজ। তো কনসেপ্ট ক্লিয়ার। আর এই মেরোজয়েটের আরেকটা অংশ উৎপন্ন করে গ্যামিটোসাইট। কি উৎপন্ন করে ভাইয়া? গ্যামিটোসাইট। এই গ্যামিটোসাইট হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে মাইক্রোগ্যামিটোসাইট আরেকটি ম্যাক্রোগ্যামিটোসাইট। তো এই মাইক্রোগ্যামিটোসাইটটা হচ্ছে পুংগ্যামিটোসাইট আর ম্যাক্রোগ্যামিটোসাইটটা কি হবে তাহলে বলো? স্ত্রী গ্যামিটোসাইট। তো এখন কোনো মশকি যদি ম্যালেরিয়া আক্রান্ত কোনো রোগীকে দংশন করে, তখন মশকি তো অ্যাজ ইউজুয়ালি আমাদের দেহ থেকে কি চায়? তাপমাত্রা, রক্ত, প্রোটিন, লৌহ, এই জিনিসগুলো তো চায়। তো অনেক সময় যে আমি আগের পর্বে বললাম বাই ওয়ান গেট ওয়ানের একটা ব্যাপার আছে। বাই ওয়ান গেট ওয়ান মানে কি? একটা কিনলে আরেকটা ফ্রি। তাহলে মশা যখন আমার রক্ত খাবে, ওই রক্তের সাথে তাকে আমি একটা উপহার দিব। উপহারটার নাম কি? মেরোজয়েট। মেরোজয়েটের কোনটা? ওই সেই রূপান্তরিত মেরোজয়েট বা পুংগ্যামিটোসাইট আর স্ত্রী গ্যামিটোসাইট। এইটা মশকি গ্রহণ করার পরে তার দেহে কি কি পরিবর্তন হবে, এটাই আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। তো চলো আমরা পড়াশোনায় চলে যাই। আচ্ছা, এখানে দেখো, ম্যালেরিয়া রোগে আক্রান্ত কোনো মানুষের রক্ত যদি মশকি কর্তৃক গৃহীত হয়, তাহলে গ্যামিটোসাইটগুলো বিভিন্ন দশায় মশকির ক্রপের লুমেনে প্রবেশ করে। অ্যানোফিলিস ব্যতীত অন্যান্য মশকির পরিপাকতন্ত্রের এই এনজাইমগুলোকে ধ্বংস করে ফেললেও অ্যানোফিলিস মশকির দেহে এই গ্যামিটোসাইট ধ্বংসকারী কোনো এনজাইম থাকে না। এই কারণে অন্য কোনো মশকি এটার বাহক হিসাবে কাজ করতে পারে না। কারণ আমাদের দেহ থেকে যে গ্যামিটোসাইটগুলা মশকি গ্রহণ করলো, এই গ্যামিটোসাইটগুলা ধ্বংস হয়ে যাবে অন্য মশকির ক্রপে থাকা পৌষ্টিক নালীর এনজাইম দ্বারা, বা পৌষ্টিকতন্ত্রে যে এনজাইম থাকে, যেমন আমাদের পেপসিন এনজাইম, এরকম এনজাইমের কারণে ওটা নষ্ট হয়ে যাবে। কিন্তু অ্যানোফিলিস মশকির এরকম কোনো এনজাইম থাকে না। এই কারণে গ্যামিটোসাইটগুলো অ্যানোফিলিস মশকির অভ্যন্তরে বেঁচে থাকতে পারে এবং সেখান থেকে সে তার সেক্সুয়াল রিপ্রোডাকশন সাইকেল অর্থাৎ যৌন জনন করতে পারে। এখন দেখো, মশকির দেহে সংগঠিত ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে গ্যামিটোগনি আর একটি হচ্ছে স্পোরোগনি। তো গ্যামিটোগনি দেখো, গ্যামিট কয় প্রকার তোমরা কি বলতে পারবা? গ্যামিট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পুংগ্যামিট আর একটি স্ত্রী গ্যামিট। তাহলে পুংগ্যামিট সৃষ্টির প্রক্রিয়া মানে কি? শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়া। শুক্রাণুকে কি বলা হয়? স্পার্ম বলা হয়। তাহলে স্পার্ম সৃষ্টির প্রক্রিয়াকে কি বলবো আমরা? স্পার্মাটোজেনেসিস। আর ডিম্বাণু মানে হচ্ছে ডিম, তাহলে ডিম সৃষ্টি মানে কি? ওভাম। তাহলে ওভাম সৃষ্টির প্রক্রিয়াকে কি বলবো আমরা? ওজেনেসিস। তাহলে আমরা এই দেখো,
জনন কোষ সৃষ্টি বা গ্যামিটোজেনেসিস। জনন কোষ সৃষ্টি বা গ্যামিটোজেনেসিসকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি স্পারমাটোজেনেসিস, ওওজেনেসিস। তাহলে স্পারমাটোজেনেসিস সম্পর্কে যদি আমরা পড়ি, স্পার্ম অর্থ শুক্রাণু, জেন অর্থ গঠন, সিস অর্থ প্রক্রিয়া। তোমরা তোমাদের বইয়ে যখন দেখবে যে সিস আছে প্রক্রিয়া, যেমন আমি যদি বলি তোমার সিন্যাপসিস, তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস, অর্গানোজেনেসিস। যেমন অর্গান মানে অঙ্গ, জেন মানে গঠন, সিস মানে প্রক্রিয়া, অর্গানোজেনেসিস মানে অঙ্গ গঠনের প্রক্রিয়া। তাহলে স্পারমাটোজেনেসিস মানে কি? স্পার্ম গঠনের প্রক্রিয়া। তাহলে সিস থাকার অর্থ কি? প্রক্রিয়া। তাহলে এই স্পারমাটোজেনেসিসটা কয়েকটা উপধাপে ঘটে। আচ্ছা, এখন এই উপধাপটা যদি আমি সরাসরি এখান থেকে পড়ি, আমার একটু কনসেপ্টে ঝামেলা হতে পারে। তো সব থেকে ভালো হয় চলো আমরা ছবির মাধ্যমে আগে দেখি। আমাদের যদি ছবিটা ক্লিয়ার থাকে, আমাদের পড়াশোনা কিন্তু সহজ হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? আসো আমরা ছবির মাধ্যমে পড়ি। তাহলে দেখো, প্রথম কনসেপ্টটা ছিল আমি ম্যালেরিয়া আক্রান্ত। এখন আমার রক্তে কি থাকবে? আমি যেহেতু ম্যালেরিয়াতে আক্রান্ত, তা আমার দেহে ম্যালেরিয়া পরজীবীর কোন জননটা হবে? যৌন জনন না অযৌন জনন? যেহেতু আমি ম্যালেরিয়া আক্রান্ত এবং আমি একজন মানুষ, আমার দেহে হবে অযৌন জনন। তা অযৌন জননের সর্বশেষ ধাপে উৎপন্ন ছিল মেরোজয়েট। এই মেরোজয়েটটা রূপান্তরিত হলো পুংগ্যামিটোসাইট, স্ত্রী গ্যামিটোসাইট, যেটাকে বলা হচ্ছে মাইক্রো আর কি ম্যাক্রো। ম্যাক্রোটা মানে কি? ফিমেল গ্যামিটোসাইট, আর মাইক্রো মানে পুংগ্যামিটোসাইট। তো মশকি যখন আমাকে কামড় দিল, আমার দেহ থেকে সে কি পাইলো? আমার দেহ থেকে সে নিল হচ্ছে, আমার দেহ থেকে সে কি নিবে বলো ভাইয়া? আমার দেহ থেকে সে নিবে মাইক্রোগ্যামিট আর ম্যাক্রোগ্যামিটোসাইট, এই দুইটা জিনিস সে নিল। তাহলে আমার দেহ থেকে, খেয়াল করো, এইটা হচ্ছে আমার দেহ থেকে মশকির দেহে যাচ্ছে, আমার দেহ থেকে মশকির দেহে। মানে মশকি যখন আমাকে দংশন করলো বা কামড় দিল, তখন মশকির দেহ থেকে, মশকি যখন আমাকে কামড় দিল, তখন আমার দেহ থেকে মশকির দেহে এই মাইক্রোগ্যামিটোসাইট এবং ম্যাক্রোগ্যামিটোসাইট প্রবেশ করলো। তো এইখানে দেখো, এই যে এইটা তো কি? এইটা হচ্ছে মাইক্রোগ্যামিটোসাইট। এইবার এই মাইক্রোগ্যামিটোসাইটটা তো গোলাকার ছিল। মাইক্রোগ্যামিটোসাইটের আকৃতি কেমন ছিল? গোলাকৃতির। এইবার এটা হয়ে গেল তারকা আকৃতির। কিসের আকৃতি হয়ে গেল? তারার মতন হয়ে গেল, মানে তারার মতন একটা শেপ হলো। এবং প্রত্যেকটা সাইডে, প্রত্যেকটা কোণায় একটা করে নিউক্লিয়াস চলে গেল। এটা খুবই সহজ হিসাব। ব্যাপারটা হচ্ছে, ধরো এরকম একটা জিনিস গোল ছিল, তারপর এটা এরকম কিসের মতন হয়ে গেল? এইটা এরকম তারার মতন হয়ে গেল। তো প্রত্যেকটা পাশে একটা করে কি চলে যাবে? প্রত্যেকটা পাশে একটা করে নিউক্লিয়াস চলে যাবে। এইবার কি করবে? এই কোণাগুলা একটু বড় হবে। যেমন ধরো এই যে কোণাগুলা একটু একটু বড় হবে। কথাটা ক্লিয়ার? তাহলে ভালো করে দেখো, প্রথমে একটা গোল জিনিস আসলো, একটা নিউক্লিয়াস, তারপর সেটা তো অবশ্যই অনেকগুলো নিউক্লিয়াস হবে, তারপর জিনিসটা তারার মতন হবে, তাই না? তারপর তারার মতন হওয়ার পর জিনিসগুলো একটু লম্বা হবে, পরবর্তীতে এই প্রত্যেকটা অংশ কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তো এই প্রক্রিয়াটার নাম হচ্ছে এক্সফ্লাজেলেশন। কি বলা হয়? এক্সফ্লাজেলেশন। তাহলে এই প্রত্যেকটাই এক একটা কি? এইটা হচ্ছে মাইক্রোগ্যামিট বা শুক্রাণু। তাহলে ওদের শুক্রাণুগুলো দেখতে কেমন? এই যে অনেকটা লম্বা আকৃতির শুক্রাণু থাকে। তাহলে কি ঘটলো দেখো, প্রথমে মাইক্রোগ্যামিটোসাইটটা প্রবেশ করলো, তারপর অনেকগুলো নিউক্লিয়াস হলো এবং আকৃতিটা তারকার মতন হলো, প্রত্যেকটা কোণায় এক একটা নিউক্লিয়াস চলে গেল, তারপর জিনিসগুলো একটু লম্বা হলো, লম্বা হয়ে নাম দিলাম কি? এই প্রক্রিয়াটার নাম এক্সফ্লাজেলেশন। আচ্ছা, এইবার দেখো এক্সফ্লাজেলেশন প্রক্রিয়ায় শুক্রাণু উৎপন্ন হলো। তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো ভাই সবাই, এই যে একটা যে জায়গা দেখতেছো, এই যে থলের মতো, এটাকে বলা হয় ক্রপ। এটাকে কি বলা হয়? ক্রপ। আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে দেখবা ক্রপ আছে, গিজার্ড আছে। ক্রপ কি? একটা থলের ভিতরে। তাহলে এই যে এক্সফ্লাজেলেশন প্রক্রিয়ায় যে স্পারমাটোজেনেসিসটা তৈরি হলো, সেটা কি ক্রপের ভেতরে না বাইরে? অবশ্যই সেটা ক্রপের ভেতরে, কারণ এইটুকু পুরোটা হচ্ছে তোমার ক্রপ। তাহলে ক্রপের ভেতরে তোমার কি হলো? প্রথমে মাইক্রোগ্যামিটোসাইট,
থেকে তোমার এক্স ফ্ল্যাজেলেশন প্রক্রিয়ায় এই যে শুক্রাণু তৈরি হলো। এবার ডিম্বাণুটা কিভাবে তৈরি হবে? ডিম্বাণুটা হবে ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে, ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে একটু বড় হবে, ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে এই জিনিসটা একটু বড় হয়ে হবে ম্যাক্রোগ্যামিট। কি হবে? ম্যাক্রোগ্যামিট। পরে এই ম্যাক্রোগ্যামিটের একটা কোণা একটু উঁচু হয়ে যাবে, এইটাকে বলা হয় অভ্যর্থনা শঙ্কু বা নিষেক শঙ্কু। শঙ্কু মানে কি? জাস্ট একটা কোণা, কোণার মতো অভ্যর্থনা জানাবে। সে কাকে? আচ্ছা, ডিম্বাণু কাকে অভ্যর্থনা জানাবে একটু বলো তো? ডিম্বাণু কাকে অভ্যর্থনা জানাবে? শুক্রাণুকে অভ্যর্থনা জানাবে। তো ডিম্বাণু যখন শুক্রাণুকে অভ্যর্থনা জানানোর জন্য একটা কোণ তৈরি করবে, এটাকে বলা হয় নিষেক শঙ্কু বা অভ্যর্থনা শঙ্কু। তারপরে দেখো ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হলো, খেয়াল করো, দ্যাটস দ্য পয়েন্ট, ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হলো, তাহলে ডিম্বাণু আর শুক্রাণু, পুং নিউক্লিয়াস এবং স্ত্রী নিউক্লিয়াস, শুক্রাণু নিউক্লিয়াস এবং ডিম্বাণু নিউক্লিয়াস একীভূত হওয়াকে কি বলা হয়? নিষেক বলা হয়। কি বলা হয়? নিষেক বা ফার্টিলাইজেশন বলা হয়। তাহলে এই যে তোমার ম্যাক্রোগ্যামিটোসাইটটা হবে ম্যাক্রোগ্যামিট, ম্যাক্রোগ্যামিটে অভ্যর্থনা বা নিষেক শঙ্কু, সেখান থেকে তোমার ওভাম, তারপর এক্স ফ্ল্যাজেলেশন প্রক্রিয়ায় স্পার্ম উৎপন্ন হবে, স্পার্ম আর ওভাম মিলে তৈরি করবে জাইগোট। এখানে জাইগোটটা কিন্তু নিশ্চল, জাইগোটটা কি? নিশ্চল। আচ্ছা, শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, তাহলে জাইগোট কি হবে? ডিপ্লয়েড। এইবার এই নিশ্চল ডিম্বাণুটা একটা কি করবে? কোণা সৃষ্টি করবে, কীটের মতন হবে। কীট মানে বুঝো? কীট মানে কি? কীট মানে পতঙ্গ, কীট মানে কি? পোকামাকড় বা কোনাকে এরকম বোঝায় আর কি। তো তখন হবে কি, এই যে জাইগোট আমরা যেটাকে বলি, এই জাইগোটের আরেকটা নাম হচ্ছে উস্পোর বলা হয়। জাইগোটের আরেকটা নাম কি বলা যায়? উস্পোর বলা যায়। এই উস্পোরটা যখন কীটের মতন হবে তখন তাকে আমরা বলতে পারি উওকিনেট। তাকে আমরা কি বলতে পারি? উওকিনেট। এইবার উওকিনেটের কোণাটা দিয়ে তারা কি করবে? এই যে ক্রপের প্রাচীর ভেদ করে তারা ক্রপের বাইরে চলে আসবে। কনসেপ্টটা কি বোঝা গেল? তাহলে উওসিস্ট তো ছিল নিশ্চল, এই নিশ্চল উওসিস্টটা কীটের মতন হবে, কীটের মতন একটা কোণা সৃষ্টি করে এরা ক্রপের প্রাচীর ভেদ করে চলে যাবে। এরা ক্রপের প্রাচীর ভেদ করে কোথায় চলে আসবে? এরা ক্রপের প্রাচীর ভেদ করে ক্রপের বাইরে চলে আসবে। তখন কি ঘটবে? এদের একটা আবরণ সৃষ্টি হবে, এই যে একটা এক্সট্রা আবরণ সৃষ্টি হবে। এই এক্সট্রা আবরণটাকে আমরা বলবো সিস্ট। কি বলবো? সিস্ট। সিস্ট মানে কি? বেঁচে থাকার জন্য একটা বহিরাবরণ সৃষ্টি করার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলতে পারি সিস্ট। তাহলে এই উওকিনেটে যখন সিস্ট থাকবে তখন তার নাম কি হয়ে যাবে? তখন তার নাম হবে উওসিস্ট। আর এইটা তরুণ উওসিস্ট মানে কেন বলা হচ্ছে? কারণ উওকিনেটে কেবলমাত্র সিস্ট তৈরি হলো। তাহলে উওকিনেটে যদি কেবলমাত্র সিস্ট তৈরি হয় তাহলে সেটা উওসিস্ট এবং এটা প্রথমে হচ্ছে, তাই এটা তরুণ উওসিস্ট। তাহলে এখানে দেখো, এখানে জাইগোট হচ্ছে 2n, তাহলে উওসিস্ট কত হবে? 2n। তাহলে জাইগোট 2n, জাইগোট নিশ্চল জাইগোটটা যখন কীটের মতো সচল হবে তখন তার নাম হবে উওকিনেট। তাহলে উওকিনেটও ডিপ্লয়েড বা 2n। এই উওকিনেটটা যখন ক্রপের বাইরে চলে আসবে, মানে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন তো আমাদের কোনো প্রাচীর টাচীরের দরকার ছিল না অতটা, কারণ আমরা প্রোটেক্টেড ছিলাম। যখন আমরা বাইরে আসছি তখনই না আমাদের একটা প্রোটেকশনের দরকার বা সিস্টের দরকার হয়েছে। তো যখন উওকিনেটটা ক্রপের ভেতরে ছিল তখন তো তার কোনো প্রোটেকশনের দরকার হয়নি। প্রোটেকশনের তার তখনই দরকার যখন সে ক্রপের বাইরে চলে আসলো। তো ক্রপের বাইরে যখন চলে আসলো তখন ওই উওকিনেটটা কি হয়ে যাবে বলো তো ভাই? তখন এই উওকিনেটটা হয়ে যাবে উওসিস্ট। এইবার এই উওসিস্টটা দেখো নিউক্লিয়াসের বিভাজন। একটা কথা আছে না বাংলায়, যে কি স্বর্গে গেলেও ধান ভাঙে। তো ম্যালেরিয়ার কথাটা কি জানো? এদের একটা জিনিস কমন, সে প্রি এরিথ্রোসাইটিক হোক, এক্সো এরিথ্রোসাইটিক হোক, এরিথ্রোসাইটিক হোক, স্পোরোগনি হোক, গ্যামিটোগনি হোক, এদের নিউক্লিয়াস বারবার কি হয়? বিভাজিত হয়, মানে বারবার ক্যারিওকাইনেসিস হয়। তো যথারীতি কি হবে? এই তরুণ উওসিস্টের একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি করবে। তখন এটাকে আমরা বলবো কি? পরিস্ফুটনরত উওসিস্ট। কি বলবো? পরিস্ফুটনরত ওসিস্ট মানে বৃদ্ধিপ্রাপ্ত ওসিস্ট। তারপর স্পোরোজয়েড উৎপত্তি। এই গোলগুলো তখন আস্তে আস্তে মাকো আকৃতির মতন হবে। কোন আকৃতির? মাকো আকৃতির। মাকো আকৃতি মানে কি বলতো? মধ্যভাগ চওড়া, প্রান্তভাগ সরু, এটাকে আমরা বলি মাকো আকৃতির স্পোরোজয়েড।
এই স্পোরোজয়েডগুলা ওসিস্ট বিদীর্ণ হয়ে স্পোরোজয়েটের বহিঃপ্রকাশ। এইবার ওসিস্টের আবরণটা ভেঙে গেল, স্পোরোজয়েডগুলা কোথায় চলে আসবে? মশকির লালা গ্রন্থিতে। কোথায় চলে আসবে? মশকির লালা গ্রন্থিতে। তাহলে মশকির লালা গ্রন্থিতে যখন আমার স্পোরোজয়েট চলে আসলো, এখন এই মশকি মোটামুটি স্পোরোজয়েট ধারণ করে। এই মশকি যদি এখন মানুষকে কামড় দেয়, তাহলে ওই স্পোরোজয়েটগুলা মানুষের দেহে প্রবেশ করবে। আর ওই স্পোরোজয়েটগুলো যদি মানুষের দেহে প্রবেশ করে, মানুষ ওই স্পোরোজয়েট থেকে কি তৈরি করবে? ক্রিপ্টোজয়েট, তারপরে সাইজন্ট, তারপর ক্রিপ্টোমেরোজয়েট, অর্থাৎ প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি চলবে। প্রি এরিথ্রোর পর এক্সোএরিথ্রোসাইটিক, এরিথ্রোসাইটিকের পরে মেরোজয়েট, মেরোজয়েট থেকে আবার মশকিকে। তাহলে এইভাবে হচ্ছে একটা চক্র। তোমরা কি মোটামুটি ব্যাপারটা বুঝছো? যদি কারো কনফিউশন থাকে, তুমি চাইলে আমার আগের ম্যালেরিয়ার 3 নাম্বার পর্ব যে ভিডিওটা আছে, এইটা একটু দেখে আসতে পারো। 3 নাম্বার পর্বে দেখবা আমি তোমার কিভাবে এটা ছড়ায়, আমাদের থেকে মশকি কিভাবে আক্রান্ত হয়, মশকি থেকে আমরা কিভাবে আক্রান্ত হই। 3য় পর্বের শেষ 10 মিনিটে আমি এই জিনিসটা নিয়ে বিশদ আলোচনা করছি, তো এখন আর করলাম না। মোটামুটি আগের ভিডিওটা থেকে তোমরা দেখে নিতে পারবা। তাহলে কনসেপ্টটা কি আমি যদি একটু তোমাদেরকে আবার বুঝাই, দেখো প্রথমে হচ্ছে এইটুকু হচ্ছে ক্রপের ভেতরে, এইটুকু হচ্ছে ক্রপের বাইরে। তো আমরা মশকি যখন আমাদেরকে কামড় দিল, আমাদের দেহ থেকে সে গ্যামিটোসাইটগুলো নিল। গ্যামিটোসাইট দুইটা ছিল, একটা হচ্ছে ম্যাক্রোগ্যামিটোসাইট, একটা হচ্ছে ম্যাক্রোগ্যামিটোসাইট, আর একটা মাইক্রোগ্যামিটোসাইট। এই মাইক্রোগ্যামিটোসাইটটা এক্সফ্লাজেলেশন প্রক্রিয়ায় শুক্রাণু তৈরি করলো। তাহলে মশকির ক্রপের অভ্যন্তরে যে স্পারমাটোজেনেসিসকে কি বলা হয়? বা এক্সফ্লাজেলেশন বলা হয়। আর এভাবে ম্যাক্রোগ্যামিটোসাইট থেকে আমার মানে ডিম্বাণু বা ওভাম তৈরি হলো। পরে একটা অভ্যর্থনা শঙ্কুর কারণে এটা তোমার কি করলো? অভ্যর্থনা জানালো শুক্রাণুকে, শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলে গেল। শুক্রাণু ডিম্বাণু মেলা মানে কি? জাইগোট তৈরি হবে বা ফার্টিলাইজেশন। এই জাইগোটের পর জাইগোটটা কি হবে? একটু কোনা আকৃতির, একটা কিটের মতন হবে, তখন ওটার নাম হয়ে যাবে ওকিনেট। এই ওকিনেট অবস্থায় এরা ক্রপের প্রাচীর বিদীর্ণ করে, ক্রপের প্রাচীর বিদীর্ণ করে বাইরে চলে আসবে। যখনই বাইরে আসবে তখনই ওর একটা সিস্ট দরকার, আবরণী দরকার প্রতিরক্ষার জন্য, তখন ওর নাম হবে ওসিস্ট। এবার ওসিস্টটা পরিণত হবে, তারপর সেখানে বহু নিউক্লিয়াস থেকে স্পোরোজয়েট উৎপন্ন হবে। স্পোরোজয়েটটা লালা গ্রন্থি দিয়ে মশকির দেহ থেকে বের হয়ে যাবে। মশকির লালা গ্রন্থিতে কতগুলো স্পোরোজয়েট থাকে? 3,26,000। কত? 3,26,000 স্পোরোজয়েট থাকে, যার প্রতিবার দংশনে 10% আমাদের দেহে প্রবেশ করে। তাহলে মোটামুটি এখন আমরা এইটা একটু প্রথম থেকে, এই ছবিটা আশা করি তোমরা মোটামুটি সবাই বুঝছো। তো এখন আমার কাজ হবে, আমি একটু প্রথম থেকে জিনিসটা যদি তোমাদেরকে পড়ায় দিতে পারি, আমার মনে হয় তোমরা জিনিসটা আরও ভালো বুঝবা। তো সাথেই থাকো। তাহলে দেখো জনন কোষের যে ব্যাপারটা, হ্যাঁ দেখো এই যে জনন কোষ বা গ্যামিটোজেনেসিস 2 প্রকার ছিল, স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস। স্পারমাটোজেনেসিসে বলা হচ্ছিল কি? মাইক্রোগ্যামিটোসাইট থেকে মাইক্রোগ্যামিট বা শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে স্পারমাটোজেনেসিস বলে। তাহলে প্রথমে কি হয়? মাইক্রোগ্যামিটোসাইটের যে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 4 থেকে 8টি ক্ষুদ্রাকার হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে। তোমাদের মনে আছে মনে হয় ব্যাপারটা, যে এরকম একটা আমাদের যে মাইক্রোগ্যামিটোসাইট ছিল, পরে এরকম 1 2 3 এরকম করে অনেকগুলো কোনায় ভাগ হলো না? এরকম 4 থেকে 8টি ক্ষুদ্রাকার নিউক্লিয়াসে বিভক্ত হয়। এই কয়েকটা কোনা মানে মানে ধরো এটা 8টা কোনা, 8টা কোনা 1 2 3 4 5 6 7 8 এরকম 4 থেকে 8 কোনা হয়। এই 8টা কোনায় 8টা নিউক্লিয়াস চলে যায়। প্রতি কোনার মধ্যে একটি করে ক্ষুদ্র নিউক্লিয়াস প্রবেশ করে এবং নিউক্লিয়াসের চারিদিকে নিয়ে একটা সাইটোপ্লাজমিক অভিক্ষেপ সৃষ্টি করে। তারপর কি ঘটে দেখো, এরপরেই জীবাণুগুলো কতগুলো ফ্লাজেলা আকৃতির মাকুর মতো মাইক্রোগ্যামিট বা শুক্রাণুতে পরিবর্তিত হয়। এই প্রক্রিয়াটা কোথায় ঘটে বলো তো? এই প্রক্রিয়াটা ক্রপের অভ্যন্তরে ঘটে। ক্রপের অভ্যন্তরে তাপের তারতম্যের দরুন এই প্রক্রিয়াটা ঘটে। দেখো ক্রপ গহ্বরে ম্যালেরিয়া জীবাণুর স্পারমাটোজেনেসিসের এই বিশেষ প্রক্রিয়াকে কি বলা হয়? এক্সফ্লাজেলেশন বলা হয়। কি বলা হয়? তাহলে যদি জিজ্ঞাসা করা হয় এক্সফ্লাজেলেশন কি বলতো? এক্সফ্লাজেলেশন হচ্ছে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া, মানে মশকির ক্রপের অভ্যন্তরে ম্যালেরিয়া পরজীবীর স্পারমাটোজেনেসিসকে বলা হয় এক্সফ্লাজেলেশন। ক্লিয়ার তোমাদের কনসেপ্ট?
আচ্ছা, তারপরে দেখো মানে আমরা ওখানে যা পড়লাম তাই এখানে একবার রিডিং দিচ্ছি আর কি। এবার দেখো মাইক্রোগ্যামিটগুলা প্রথমে একসাথে থাকে, পরে এরা মাতৃকোষ থেকে এক্সফ্লাজেলেশন প্রক্রিয়ায় পরস্পর পৃথক হয়ে যায় এবং ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য সাঁতার কাটতে থাকে। এইবার আসো ওজেনেসিস। ওজেনেসিসে কি কি হয় দেখো। ওজেনেসিস হচ্ছে ওভাম, জেন মানে গঠন, সিস তার মানে ম্যাক্রোগ্যামিটোসাইটগুলা থেকে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? ওজেনেসিস বলা হয়। এই প্রক্রিয়া কয়েকটি উপধাপে ঘটে। প্রথমে কি ঘটে? প্রথমে ম্যাক্রোগ্যামিটোসাইটের হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি বিভক্ত হয় এবং একটি সক্রিয় গোলাকার ম্যাক্রোগ্যামিট বা ডিম্বাণুতে পরিবর্তিত হয়। এছাড়া আরেকটা পোলার বডি হলো সেটা নষ্ট হয়ে যায়। তুমি একটা জিনিস খেয়াল করবা, স্পার্মাটোজেনেসিসে যে স্পার্মাটিড হয় আর ওজেনেসিসে যে ওভাম হয় সাথে কিন্তু অনেকগুলো পোলার বডি উৎপন্ন হয়, কিন্তু পোলার বডিগুলো কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে যায় এবং একবারে শুধুমাত্র একটা ডিম্বাণুই পরিস্ফুটিত হতে পারে। এর পরপরই কি হয়? ম্যাক্রোগ্যামিটের এক প্রান্ত কিছুটা উঁচু হয়ে ওঠে, এটাকে বলা হয় নিষেক শঙ্কু বা কোণ বা অভ্যর্থনা শঙ্কু বা কোণ। ডিম্বাণু নিউক্লিয়াস এই শঙ্কুর কাছে অবস্থান করে। তোমাদেরকে আমি বলছি যে কেন অভ্যর্থনা শঙ্কু বলে, কারণ শুক্রাণুকে সে অভ্যর্থনা জানায়, তাই না? দেখো যা পড়লাম তাই তো এগুলো নাকি। এইবার দেখো নিষেক ও জাইগোট গঠন। নিষেক এবং জাইগোট গঠনে কি বলা হচ্ছে? মুক্ত এই যে মাইক্রোগ্যামিটগুলা, মাইক্রোগ্যামিট মানে কি? শুক্রাণু। আচ্ছা, পৃথক পৃথকভাবে ম্যাক্রোগ্যামিট ডিম্বাণুর সাথে শঙ্কুর দিকে অগ্রসর হয়, পরে নিষেক সম্পন্ন করে। এই যে নিষেক হওয়ার পর একটা কি হয়? গোলাকার জাইগোটে পরিণত হয়। তারপর দেখো ওকিনেট। ওকিনেট জিনিসটা কি? মশকি রক্ত শোষণের 12 থেকে 14 ঘন্টা পর গোল এবং নিশ্চল জাইগোটটি সচল হয়। তাহলে জাইগোটের কি ছিল বলতো? ফার্স্ট অফ অল জাইগোট হচ্ছে ডিপ্লয়েড কোষ এবং জাইগোট হচ্ছে নিশ্চল এবং জাইগোটের আকৃতি গোলাকার। তাহলে এখান থেকে মেডিকেলে প্রশ্ন হতে পারে নিচের কোনটি জাইগোটের বৈশিষ্ট্য নয়। আচ্ছা, এবং কিছুটা কিটের মতো লম্বাকৃতি ধারণ করে বলে এটাকে বলা হয় ওকিনেট। ওকিনেটে পরিণত হয়। ওকিনেট লম্বায় 18 থেকে 24 মাইক্রোমিটার, প্রস্থে 3 থেকে 5 মাইক্রোমিটারের মতো হতে পারে। এবার দেখো ওসিস্ট। ওকিনেট 24 ঘন্টার ভেতরেই মশকির ক্রপের অন্তঃপ্রাচীর ভেদ করে বহিঃপ্রাচীরের ঠিক নিচে পৌঁছায় এবং 40 ঘন্টা একটা সিস্ট নামক আবরণী দ্বারা আবৃত হয়। আমি তোমাদের একটু আগে বললাম না, ওকিনেট অবস্থায় এরা প্রাচীর ভেদ করে বের হয় এবং ভেদ হওয়ার 40 ঘন্টার মধ্যে সিস্ট দ্বারা হয়ে যায়, তখন সেটা হয়ে যায় গোলাকার ওসিস্ট। এর গায়ে সোনালী এবং বাদামি বর্ণের দানা থাকে। আচ্ছা, একটি বড় গহ্বরের সৃষ্টি হয় এবং দেখো এই অবজেক্টিভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে সেটা কি? যে ক্রপের প্রাচীরে 50 থেকে 500টি পর্যন্ত ওসিস্ট থাকে এবং এই ওসিস্টগুলো পরিণত হতে আমাদের 10 থেকে 20 দিন সময় লাগে। ওসিস্টগুলো পরিণত হতে সময় লাগে কতদিন? ওসিস্টগুলো পরিণত হতে সময় লাগে আমাদের 10 থেকে 20 দিন। আচ্ছা, তারপরে দেখো স্পোরোগনি। গ্যামিটোগনি আর স্পোরোগনির মধ্যে পার্থক্য কি? গ্যামিট মানে কি? হ্যাপ্লয়েড। আর স্পোরোফাইট, যেমন আমাদের দেখবা উদ্ভিদ বিজ্ঞানে দুইটা শব্দ আছে, গ্যামিটোফাইটিক কোষ আর স্পোরোফাইটিক কোষ। গ্যামিটোফাইটিক কোষ মানে হচ্ছে হ্যাপ্লয়েড কোষ আর স্পোরোফাইটিক কোষ মানে কি? ডিপ্লয়েড কোষ। তাহলে গ্যামিটোগনি মানে হ্যাপ্লয়েড রিলেটেড কিছু, স্পোরোগনি মানে অবশ্যই ডিপ্লয়েড রিলেটেড কিছু। তাহলে এই দেখো এই যে স্পোরোগনি হচ্ছে মশকির ক্রপের প্রাচীরের 2 স্তরে ওসিস দশার জীবাণু যে জননের মাধ্যমে স্পোরোজয়েট হয়, মানে ওই যে মশকির যৌন জননের সর্বশেষ ধাপে স্পোরোজয়েট উৎপন্ন হচ্ছে, এই স্পোরোজয়েট উৎপন্নের কথাই বলা আছে। দেখো এগুলো তোমাকে আমি একটু আগে পড়াই ফেললাম। 50 থেকে 500টি ওসিস থাকে 10 থেকে। তারপর দেখো এটা তোমার পড়ানো হয়ে গেছে। এটা পড়ানো হয়নি, এটা পড়ানো হয়েছে। দেখো একটি মশকি লালা গ্রন্থিতে কতগুলো স্পোরোজয়েট থাকে বলো? একটি মশকি লালা গ্রন্থিতে 3,26,000 স্পোরোজয়েট থাকে, যার প্রতিবার দংশনে 10% মানবদেহে স্থানান্তরিত হয়। এই অবজেক্টিভটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা এবং এইচএসসি পরীক্ষা উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ হতে পারে। তারপর দেখো একটি ওসিস্টে প্রায় 10,000 স্পোরোজয়েট থাকতে পারে। তাহলে ওই যে একটা ওসিস্টে কয়টা স্পোরোজয়েট থাকতে পারে? 10,000। ওসিস্টটা কি তোমাদের মনে আছে? ওসিস্টটা কি ছিল? এইখানে ছবি থেকে দেখো, এই যে একটা ওসিস্ট ছিল, এইটা একটা ওসিস্ট ছিল, তাই না? এইটা একটা ওসিস্ট ছিল। এই ওসিস্টের মধ্যে এক একটা ওসিস্ট থেকে কয়টা সৃষ্টি হতে পারে? 10K, মানে 10,000 স্পোরোজয়েট সৃষ্টি হতে পারে। এখন তোমার ওসিস্ট কয়টা ছিল বলো তো? ওসিস্ট ছিল 50 থেকে 500টা না? ওসিস্ট ছিল কয়টা? 50 থেকে 500টা।
তো একটা ওসিস্ট থেকে যদি 10টা হয় তো 50 থেকে 500 ওই গড়ে একটা সংখ্যা দিয়ে বলছে 3,26,000 স্পোরোজয়েট থাকতে পারে এবং স্পোরোজয়েটগুলা আমাদের দেহে চলে আসবে। শেষ। এই তো আমাদের মোটামুটি ম্যালেরিয়া, তো আর কিছু নেই। এখন দেখো এইখানে ছবির মাধ্যমে জিনিসটা কত সুন্দর করে বোঝাইছে, তুমি একটু দেখো, এটা তুমি এখন পারবা। এই দেখো আমি জিনিসটা একটু ক্লিয়ার করি। এই যে ধরো পুং গ্যামিট এবং স্ত্রী গ্যামিট, পুং এবং স্ত্রী গ্যামিট মিলে তৈরি করবে জাইগোট, জাইগোটটা পরে কিটের মতন হলে ও কিনেট, ও কিনেটে পরে ওসিস্ট, এবার ওসিস্টে মায়োসিস হবে। একটা জিনিস খেয়াল করো, আমাদের যে ওসিস্ট ছিল, ওসিস তো ডিপ্লয়েড ছিল তাই না, কারণ জাইগোট ছিল ডিপ্লয়েড, পরে জাইগোটটা কিটের মতন হলো ও কিনেট, ও কিনেটের পরে হলো ওসিস। এই ওসিসটে কিন্তু মায়োসিস বিভাজন হয়। কোন বিভাজন? মায়োসিসকে কি বলা হয় বলো তো? হ্রাসমূলক কোষ বিভাজন, মানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তারপরে স্পোরোজয়েট হয়। তাহলে ডিপ্লয়েড কোষে যদি মায়োসিস হয় সেটা কি ডিপ্লয়েড থাকবে? সেটা হয়ে যাবে হ্যাপ্লয়েড। সেটা কি হয়ে যাবে? হ্যাপ্লয়েড। এই স্পোরোজয়েট দেখো, তোমরা আশা করি বুঝতে পারতেছো এখন, স্পোরোজয়েট থেকে ক্রিপ্টোজয়েট, স্পোরোজয়েট ক্রিপ্টোজয়েট এগুলা কি? ওই যে প্রি এরিথ্রোসাইটিক, এরিথ্রোসাইটিক, ট্রোফোজয়েট, সাইজন্ট। ওই যে বলছিলাম না যে অযৌন জননের সর্বশেষ ধাপে কোনটা উৎপন্ন হয়? মেরোজয়েট। এই মেরোজয়েটটা রূপান্তরিত হয়ে ম্যাক্রোগ্যামিটোসাইট, মাইক্রোগ্যামিটোসাইট, সেখান থেকে এই যে এটা হচ্ছে একটা যৌনক্রম রেখাচিত্র। তোমরা আশা করি জিনিসটা বুঝবা। তো জাইগোট টাইগোট এগুলো আমরা পড়ে ফেললাম। যৌনক্রমের তাৎপর্য, যৌনক্রম জীবাণুর প্রজাতির ধারাকে অক্ষুণ্ণ রাখে, তারপর তোমার কি করে? বৃদ্ধিতে সহায়তা করে, জীবনচক্র সম্পূর্ণ করে, প্রকরণ আনে। এইবার দেখো অযৌন জনন এবং যৌন জননের পার্থক্য। এইটা তো তুমি যদি তুমি হ্যাপাটিক সাইজোগনি, অ্যারেথ্রোসাইটিক সাইজোগনি, এটা তো তোমার অযৌন জনন ছিল। তারপর তোমার গ্যামিটোগনি, স্পোরোগনি, এগুলো কি বলো তো? গ্যামিটোগনি, স্পোরোগনি এগুলো হচ্ছে তোমার যৌন জননের অংশ। এখন তুমি দুইটা যদি কম্পেয়ার করো, তুমি যৌন জনন আর অযৌন জননের পার্থক্য লিখতে পারবা না? দেখো আমরা তাও যদি একটু তোমাকে হেল্প করি, দেখো এই যে অযৌন জনন, অযৌন জননটা ঘটতেছে কোথায়? মানুষের যকৃতে এবং লোহিত রক্ত কণিকাতে। যকৃতে জননটা ঘটে, তার নাম কি? হ্যাপাটিক সাইজোগনি, আর আরবিসিতে বলে তার নাম কি? এরিথ্রোসাইটিক সাইজোগনি। আর যৌন জননটা হচ্ছে কোথায়? মশকির ক্রপের অভ্যন্তরে। কোথায় হচ্ছে? ক্রপের অভ্যন্তরে এবং হিমোসিলে। হিমোসিল কি? রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলা হয়। তারপরে দেখো অযৌন জননে ছিল মেরোজয়েট, ট্রোফোজয়েট, সাইজন্ট, সিগনেট রিং, মানে ওই যে হ্যাপাটিক সাইজোগনি তে তোমার যা যা ছিল, প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি এবং অ্যারেথ্রোসাইটিক সাইজোগনিতে যা যা ধাপ ছিল সবগুলাই। আর তোমার এখানে ছিল যৌন জননে শুধুমাত্র স্পোরোজয়েট। তারপর হিমজয়ন বজ্র জমা হয়, ওইখানে তোমার যৌন জননে কোনো হিমজয়ন বজ্র হয় না। এখানে দেখো কাঁপুনি সহ জ্বর আসে। কি আসে? দেখো অযৌন জননে কাঁপুনি সহ জ্বর আসে, কিন্তু যৌন জননে কাঁপুনি সহ জ্বর আসে না। এই কারণে ম্যালেরিয়ায় যে জ্বরটা হয় সেটা কাদের হয়? মানুষের না মশকির? সেটা মানুষের হয়, কারণ মানুষের দেহে অযৌন জনন ঘটে এবং অযৌন জননেই তোমার মেরোজয়েট উৎপন্ন হয়, আর এই মেরোজয়েটের কারণেই তোমার জ্বর আসে। আচ্ছা, তারপর চক্রের পুনরাবৃত্তি ঘটে ঘটে না, গ্যামিট সৃষ্টি হয় না, কারণ গ্যামিটোগনি কোথায় ঘটে? গ্যামিটোগনি তো তোমার মশকির ক্রপের অভ্যন্তর, এটা তো যৌন জননের অংশ, তাহলে গ্যামিটোগনি মানুষে হবে না। খুবই নর্মাল একটা ব্যাপার, এগুলো তোমরা পারবা। আচ্ছা, ম্যালেরিয়ার সংক্রমণ। এখন আমরা পড়বো ট্রান্সমিশন অফ ম্যালেরিয়া, মানে ম্যালেরিয়া কিভাবে ছড়াবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো স্ত্রী অ্যানোফিলিস গণভুক্ত যে মশকিগুলো আছে, আমরা সবাই জানি স্ত্রী অ্যানোফিলিস গণভুক্ত মশকিগুলাই ম্যালেরিয়া কি করে? এক মানুষ থেকে বা এক প্রাণী থেকে আরেক প্রাণীতে নিয়ে যায়। তো অবশ্যই এটাই হচ্ছে একমাত্র মাধ্যম। তাহলে একমাত্র মাধ্যম কি? স্ত্রী অ্যানোফিলিস মশকি। এটা কিন্তু মশা না, কারণ আমরা এতক্ষণ ক্লিয়ার যে এটা অবশ্যই মশকে, এটা ফিমেল। ছেলেরা কোনো ঝামেলার মধ্যে থাকে না, ওরা ফলের রস টস, গাছের পাতা খেয়েই ভালো থাকে। এখন দেখো সব অ্যানোফিলিস মশকির জাতি কি খারাপ? সব অ্যানোফিলিস মশকির জাতি খারাপ না। পৃথিবীতে প্রায় 200 অ্যানোফিলিস মশকির প্রজাতি থাকলেও শুধুমাত্র 6টা প্রজাতি কি সৃষ্টি করতে পারে? এই রোগটা ব্যাপকভাবে বিস্তার ঘটায় বলে আমরা এখন পর্যন্ত জানতে পারছি। তাহলে ফার্স্ট অফ অল যতগুলা মশার প্রজাতি আছে তার মধ্যে স্ত্রী অ্যানোফিলিস মশকি হচ্ছে মেইনলি রেসপন্সিবল ফর দিস কজ, এবং এই 200টা প্রজাতির অ্যানোফিলিস মশকি থাকলেও মাত্র 6টা প্রজাতি মানবদেহে বেশি বিস্তার ঘটায়। এখন এই 6টা পর্বে দেখো প্রত্যেকটার নামের আগেই তো অ্যানোফিলিস থাকবে। এই যে এতে কি? অ্যানোফিলিস, 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 কারণ সবই তো অ্যানোফিলিসের। এখন আমরা যদি একটু কিওয়ার্ডগুলো মনে রাখি, যেমন দেখো CULI, স্টিফেন, এরকমভাবে যদি আমি জাস্ট প্রথম শব্দগুলো একটু
মনে রাখি। তাহলে কিভাবে মনে রাখা যায় তুমি একটু লিখতে পারো, তুমি এভাবে লিখতে পারো কুলি স্টিফেন। দেখো এটা কি কুলি স্টিফেন মানে বিদেশি একটা কুলি। কুলিরা কি করে বলো তো, মাল বহন করে না, মাথার মধ্যে ভার নিয়ে যায়, এটা তোমার যাত্রাপথকে সুবিধাজনক করে। তো এরকম একটা কুলির নাম হচ্ছে কুলি স্টিফেন। তাহলে কুলি স্টিফেন ডাইরাস্তে মনে রাখবো দাঁড়িয়ে, কুলি স্টিফেন দাঁড়িয়ে, যে আমি দাঁড়ায় আছি না, ধরো এরকম কুলি স্টিফেন দাঁড়িয়ে সুন্দরী মিনিকে ফুল দিল। সুন্দরী মিনি হচ্ছে ধরো তার গার্লফ্রেন্ডের নাম বা তার বান্ধবীর নাম বা যে কোনো একটা কিছু হতে পারে। তো কুলি স্টিফেনের বান্ধবীর নাম কি? কুলি স্টিফেনের বান্ধবীর নাম হচ্ছে মিনি। কি নাম? মিনি। তো কুলি স্টিফেন কি করলো? কুলি স্টিফেন দাঁড়িয়ে সুন্দরী মিনিকে ফুল দিল। কুলি স্টিফেন দাঁড়িয়ে সুন্দরী মিনিকে ফুল দিল। আমার সাথে সাথে বলো, হয়ে যাবে। এই দেখো কুলি স্টিফেন দাঁড়িয়ে, এই যে সুন্দরী, এই যে MINI, দেখো MINI, সুন্দরী মিনিকে এই যে ফুল দিল। ক্লিয়ার? তাহলে কুলি স্টিফেন দাঁড়িয়ে সুন্দরী মিনিকে ফুল দিল। তাহলে এই 6টা প্রজাতি বাহক হিসাবে কি করতে পারে? কাজ করতে পারে। তারপরে দেখো এই যে মানবদেহে ম্যালেরিয়া জীবাণু প্রবেশের পর বিভিন্ন ধাপ অতিক্রম করে এক সময় কি উৎপন্ন করে? এক সময় গ্যামিটোসাইট উৎপন্ন করে। এই প্লাজমোডিয়াম ভিভেক্সের গ্যামিটোসাইটগুলো মানুষের রক্তে কতদিন বাঁচে? মানুষের রক্তে 7 দিন বাঁচে। কিন্তু প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম হতে যে গ্যামিটোসাইটগুলা, সেগুলো 30 থেকে 60 দিন, এমনকি 120 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাহলে নর্মাল গ্যামিটোসাইটগুলা বাঁচে কতদিন? 7 দিন। আর ফ্যালসিফেরামেরগুলা 30 থেকে 60, মতান্তরে 120 দিন পর্যন্ত বাঁচতে পারে। এই সময়ের মধ্যে এরা রোগীর দেহ থেকে অন্য দেহে যায় এবং চক্র শুরু করতে পারে। মানে যে পরজীবীটা 7 দিন বাঁচে, মনে করো আমার দেহে যে গ্যামিটোসাইটগুলো উৎপন্ন হলো, এই গ্যামিটোসাইট উৎপন্ন হওয়ার 7 দিনের মধ্যে যদি কোনো মশকি কামড়ায়, আমি তাকে গ্যামিটোসাইটগুলো দিয়ে দিব। এখন যে গ্যামিটোসাইট 120 দিন বাঁচে, 120 দিনের মধ্যে কামড় দিলে আমি তাকে গ্যামিটোসাইটটা দিব। তাহলে কোনটা বেশি মারাত্মক? গ্যামিটোসাইট যত বেশি দিন বাঁচবে সেটা খারাপ না? তাহলে রোগটা সংক্রমিত হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। এই দেখো তারপরে বলা হচ্ছে মশকির প্রতিবার দংশনে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের অন্তত 6টি এবং প্লাজমোডিয়াম ফ্যালসিফেরামের 12টি গ্যামিটোসাইট আমাদের দেহে প্রবেশ করে। খেয়াল করো, এই প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম জিনিসটা ঝামেলা, মানে সব ক্ষেত্রেই নেগেটিভ। অন্যরা দেয় 6টা, এ দেয় 12টা। অন্যরা বাঁচে 7 দিন, ও প্রায় 120 দিনও বাঁচতে পারে, তাই না? আচ্ছা, গ্যামিটোসাইটগুলো সক্রিয় থাকে। এই যে অন্যান্য দেখো, এগুলো রিডিং দেওয়ার জিনিস। রক্ত পান করার সময় মশকির দেহে বিভিন্ন দশার জীবাণু প্রবেশ করলেও একমাত্র গ্যামিটোসাইটগুলো বেঁচে থাকে। অন্যান্য দশার জীবাণুগুলো মশকির এনজাইমের ক্রিয়ায় বিনষ্ট হয়ে যায়। মোটামুটি রিডিং টাইপ জিনিস এগুলো। এবার ম্যালেরিয়ায় রক্ত শূন্যতার কারণ কি? এই যে সাইজোগণিতে লোহিত রক্তকণিকার প্রাচীর ভেঙে মেরোজয়েট রক্তরসে মুক্ত হয়, এতে লোহিত রক্তকণিকাগুলো কি হয়ে যায়? কাস্তে আকৃতি হয়ে ধ্বংস হয়ে যায়। তারপর ওই যে আমরা পড়ছিলাম একেবারে আমাদের ম্যালেরিয়ার প্রথম ক্লাসে, যে যকৃত এবং স্প্লিহা, যকৃত এবং প্লীহা বড় হয়ে যায়। তো যকৃত এবং বড় হওয়াকে বলা হয় হ্যাপাটোমেগালি, স্প্লিন বড় হওয়াকে বলা হয় স্প্লিনোমেগালি। তো এইগুলো যদি বড় হয়ে যায়, লোহিত রক্তকণিকা উৎপাদন বাধাগ্রস্ত হয়। তারপর প্লীহা থেকে লাইসোলেসিথিন, এটাও পড়ানো হয়ে গেছে তোমাদের, হিমোলাইসিন অ্যান্টিবডি তৈরি করে। এবার আসো ম্যালেরিয়ার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ। ম্যালেরিয়া প্রতিরোধের নিয়ন্ত্রণ আমি 3 নাম্বার পর্বে লাস্টের 10 মিনিটে বলছিলাম, ক্লাসটা একটু দেখে এসো আগের ক্লাসে। সেখানে বলা ছিল যে মশারির ভেতর আমাকে থাকতে হবে যেন আমার দেহ থেকে কোনো, মানে আমার দেহে যে গ্যামিটোসাইটগুলো সেটা মশকির দেহে প্রবেশ না করে, আবার মশকির দেহের স্পোরোজয়েড যেন আমার দেহে প্রবেশ না করে। যেহেতু অ্যানোফিলিস মশকির মাধ্যমে এই রোগটা ট্রান্সমিশন হয়, মশা থেকে তোমাকে যদি আমি দূরে রাখতে পারি, তাহলেই মোটামুটি এই রোগটা কন্ট্রোল করা যাবে। তাহলে আক্রান্ত হওয়ার পরে যে আমি রোগীকে মশারির ভেতর রাখবো, এটা কি প্রতিরোধ না প্রতিকার? এটা ভাইয়া প্রতিকার। কারণ আমার তো হয়ে গেছে, এখন আমি চাচ্ছি আমার থেকে যেন আর কারো না হয়। আমি তো আক্রান্ত অলরেডি, এন্ড আমার থেকে যেন আর কেউ আক্রান্ত না হয়, এটা হচ্ছে প্রতিকার। আচ্ছা, এইবার দেখো এই যে একটি মশকি নিধন অথবা মশকি হতে আত্মরক্ষা চিকিৎসা। তাহলে এখানে সলিউশন কয়টা বলো তো? সলিউশন হচ্ছে 3টা। সলিউশন হচ্ছে 3টা। এক হচ্ছে কি করতে হবে? মশকি নিধন করতে হবে। মশকি থাকবে না, রোগ ছড়াবে কেমনে? মশকি আমার হয়ে গেছে, মশকি থেকে আত্মরক্ষা। আর একটা হচ্ছে চিকিৎসা। এখন
মশককুল নিধন, প্রজনন ক্ষেত্র ধ্বংস। মশকিরা বদ্ধ পচা পানিতে ডিম পারে, তাই আশেপাশের পরিত্যক্ত ডোবা নালা এগুলা পানি জমতে দেওয়া যাবে না। আবার ডেঙ্গু কিন্তু পরিষ্কার পানিতেও ডিম পারে, তার মানে ময়লা পানি হোক আর পরিষ্কার পানি হোক, তোমার বাসার আশেপাশে কোনো পানি জমতে দেওয়া যাবে না। সবার বাসায় ফ্রিজ আছে না, অনেকের বাসায় এসি আছে না, এই এসি আর ফ্রিজ থেকে পানি পড়ে না, এই জায়গায় কিন্তু ডেঙ্গু বা মশা টশা এগুলো ডিম পারে। আবার যে রোডে ঘাটে দেখা যাচ্ছে যে গ্রামের দিকে ডাব কেটে ফেলায় দিছে, ডাবের খোলের মধ্যে বৃষ্টির পানি জমছে, সেই পানিতে পোকামাকড়গুলা ডিম পারে। অতএব জঙ্গল টঙ্গল কেটে ফেলতে হবে, ডিম পাড়ার পরিবেশটা যেন না থাকে। তারপর কি করতে হবে, প্রজনন ক্ষেত্র ধ্বংস করে দিতে হবে, লার্ভা এবং পিউপা। লার্ভা মানে কি বুঝছো, ছোট ছোট বাচ্চা মশাগুলাকে ধ্বংস করে ফেলতে হবে। এখন এইখানে দেখো, পচা পানিতে ডিম ফুটে মশকির লার্ভা এবং পিউপা সৃষ্টি হয়। পানিতে যদি আমি কেরোসিন বা পেট্রোল জাতীয় পদার্থ ছিটিয়ে দিই, তাহলে এর অক্সিজেনের অভাবে সাফোকেশন হয়ে মারা যাবে। তাহলে ধরো ড্রেনের পানিতে আমি কেরোসিন দিয়ে দিব, কেরোসিন বা পেট্রোল দিয়ে দিব। ড্রেনের পানিতে যদি আমি কেরোসিন বা পেট্রোল দিয়ে দিই, তাহলে অক্সিজেনের অভাবে ওই লার্ভা বা পিউপাগুলো মারা যাবে। এছাড়াও তোমার কিছু কিছু জিনিস দিতে পারি, বিএসসি, ডায়ালড্রিন ইত্যাদি কীটনাশক দিলে তোমার মশকি লার্ভা এবং পিউপা মরে যাবে। আরেকটা বিশেষ হরমোন আছে, যার হচ্ছে জুভেনাইল হরমোন। কি হরমোন? জুভেনাইল হরমোন। জুভেনাইল হরমোনের কাজ কি জানো? এরা নিম্ফ দশাকে দীর্ঘায়িত করে। নিম্ফ কি? নিম্ফ হচ্ছে, মনে রাখো, একটা বাচ্চা দশা, মানে কোনো প্রাণীর বাচ্চা দশা। তো বাচ্চাদের কি জননাঙ্গ থাকে? জননাঙ্গ থাকে না, বাচ্চা তো ম্যাচিউরড না, সে তো প্রজনন করতে পারবে না। তো জুভেনাইল হরমোন করে কি? নিম্ফ দশাকে দীর্ঘায়িত করে। ধরো এই মশাটাকে কখনো বড়ই হইতে দেয় না, অর্থাৎ এই মশা যদি কখনো বড় না হয়, সে কি প্রজনন করতে পারবে? সে তো প্রজনন করতে পারবে না। অর্থাৎ দেখা যাবে কি, একটা মশা ধরো তোমার ধরো কতদিন বাঁচে, ধরো 10 দিন বাঁচে, একটা মশা ধরো 10 দিন বাঁচে, এর মধ্যে তৃতীয় দিনে সে ধরো অ্যাডাল্ট হয়, 3 থেকে 9তম দিন পর্যন্ত সে মোটামুটি ট্রান্সমিশন করতে পারে। এখন আমি জুভেনাইল হরমোন দিলে সে 10 দিনে কি থাকবে? বাচ্চা থাকবে। এই বাচ্চা থাকা অবস্থা তো সে আর পরবর্তী বংশধর সৃষ্টি করতে পারবে না। তাহলে আমি মশাকে মারালাম না, কিন্তু মশাকে আর বড় হইতে দিলাম না। তো একটা সময় 10 দিন পর সব মশা মারা যাবে, নতুন তো কোনো প্রজন্ম নাই। অর্থাৎ মশককুল সম্পূর্ণ নিধন হওয়ার জন্য অনেক সময় আমরা কি করি? এই জুভেনাইল হরমোন ব্যবহার করি। তারপর দেখো, এই পরিবেশ রাখতে হবে, তারপর পূর্ণাঙ্গ মশককুল নিধন করতে হবে। ঠিক আছে, এই যে ফগিং মেশিনের সাহায্যে সালফার ডাইঅক্সাইড, অনেকে দেখবে যে মশা তাড়ানোর জন্য আমাদের ঢাকার উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, প্রত্যেকটা সিটি কর্পোরেশন ফগিং মেশিন দিয়ে স্প্রে করে, ধোয়া হয়, তাই না? তো এই জিনিসগুলা। আচ্ছা, তারপরে যে মশকির দংশনের হাত থেকে আত্মরক্ষা, মানে ওই যে তোমাকে কি থাকতে হবে? মশারির ভেতর থাকতে হবে। ম্যালেরিয়া রোগের চিকিৎসা, এখন হয়ে গেছে, কি করার? তোমার মশারির মধ্যে রাখলে তো তোমার রোগ ভালো হবে না, তোমার তো কিছু ট্রিটমেন্ট লাগবে, তাই না? এখন ট্রিটমেন্ট ডাক্তাররা দেবে, তুমি তো ভাই আর ইন্টার পাস করে ট্রিটমেন্ট দিবা না, ট্রিটমেন্ট ধরো আমরা দিব। তো সেক্ষেত্রে জাস্ট তোমাকে একটু বেসিক কিছু জিনিস পড়ানো থাকবে, সেটা হচ্ছে এই রোগের মূল ঔষধটা কি জানো? এই রোগের মূল ঔষধটা তোমার হচ্ছে, এই দেখো, কুইনাইন, ক্লোরোকুইন। সেটা কি? তোমার সিনকোনা গাছের বাকল। সিনকোনা হচ্ছে একটা গাছ, এই গাছের বাকল থেকে একটা ওষুধ তৈরি করা হয়, কুইনাইন। এই কুইনাইনটাই হচ্ছে মূল ওষুধ। এই কুইনাইন দ্বারা বাণিজ্যিকভাবে বিভিন্ন ওষুধ করা হয়, যেমন তোমার ক্লোরোকুইন, নিভাকুইন, কেমোকুইন, অ্যালভারোকুইন, ম্যাপ্রাকিন, প্যালোড্রিন, এগুলো সব তোমার ওই কুইনাইনেরই ভ্যারিয়েশন। যেমন দেখবা যে গ্যাস্ট্রিকের অনেক ওষুধ আছে, কেউ খায় স্যাকলো, কেউ খায় প্যান্টোনিক্স, কেউ খায় লোসেকটিল, হ্যাঁ, এরকম অনেক ওষুধ আছে না? কিন্তু এগুলার তো তোমার সবই কি গ্যাস্ট্রিকের ওষুধ। তো এরকম আমার ম্যালেরিয়ার মূল ওষুধ কোনটা বলো তো? সিনকোনা গাছের বাকল থেকে যে আমরা কুইনাইনটা পাই, এটা হচ্ছে ম্যালেরিয়ার মূল ঔষধ। আচ্ছা, এছাড়াও আরও কিছু কিছু ওষুধ পাওয়া যায়, তবে এখন দেখা যাচ্ছে কি সব কিছুরই রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, তাই না? যেই জিনিস বেশি ব্যবহৃত হয়, যেই জিনিস তোমার ব্যাপকভাবে ব্যবহৃত হয়, সেগুলোর আস্তে আস্তে রেজিস্ট্যান্স তৈরি হয়, প্রতিরোধী তৈরি হয়ে যায়। তো ইদানিংকালে দেখা যাচ্ছে কি ম্যালেরিয়া জীবাণুগুলো হয়ে উঠেছে ঔষধ প্রতিরোধী। ক্লোরোকুইন প্রতিরোধী হয়ে উঠেছে বাংলাদেশের ম্যালেরিয়া জীবাণু, এবং আর্টিমিসিস প্রতিরোধে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম। তার মানে মোটামুটি এখন কুইনাইন দিয়ে কাজ করাটাও খুব ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, দেখো, সুস্থ দেহে সিনকোনা রস কম্পজ্বর সৃষ্টি করে, আবার কম্পজ্বরে সিনকোনা রস সেবনে আরোগ্য হয়। মানে ব্যাপারটা ভালো করে বোঝো, তুমি সুস্থ, তোমাকে যদি আমি সিনকোনা গাছের রস খাওয়াই দিই, মানে যেটা থেকে
ক্লোরোকুইন ওষুধ তৈরি করা হয়, তাহলে তোমার কাঁপুনি সহ জ্বর চলে আসবে, সুস্থ মানুষ। কিন্তু যদি কারো কাঁপুনি সহ জ্বর থাকে, মানে কারো যদি ম্যালেরিয়া জ্বর থাকে, তাকে যদি আমি সিনকোনা গাছের রস খাওয়াই, তাহলে তার কাঁপুনি থেমে যাবে। মানে যদি কাঁপাকাঁপি না করো, সুস্থ থাকো, রস খাওয়াইলে কাঁপাকাঁপি শুরু হবে, আর কাঁপাকাঁপি করলে রস দিলে সুস্থ হয়ে যাবা। তার মানে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে, বিষে বিষে বিষক্ষয় নাকি? মানে এই কাপা ওই কাপা মিলে তোমাকে স্থির করে দেয়। তাহলে কোনো সুস্থ রোগীকে আমি সিনকোনা গাছের রস খেতে দিতে পারবো না। এই কারণে ম্যালেরিয়ার ডায়াগনোসিসটা খুব গুরুত্বপূর্ণ। ধরো রোগীর হয়েছে ডেঙ্গু, তুমি মনে করতেছো কি জ্বর আসছে, দাও ম্যালেরিয়ার ওষুধ, কি দিলা? সিনকোনা গাছের বাকল দিয়ে দিলা। এখন তো ভাই ডেঙ্গুতে তো আর কাঁপাকাঁপি সহ জ্বর আসে না, তখন দেখা গেল তার কাঁপাকাঁপি সহ জ্বর সৃষ্টি হতে পারে। আচ্ছা, তো এই তো মোটামুটি। এইবার দেখো ম্যালেরিয়ার কিছু টিকা। প্রায় 30 বছর ধরে গবেষণার পর অবশেষে বিশ্বের ম্যালেরিয়ার প্রতিষেধক টিকা আবিষ্কার করতে পারছে বিজ্ঞানীরা। সেই টিকাটার নাম কি? সেই টিকাটার নাম হচ্ছে মস্কিউরিক্স বা RTS নামেও পরিচিত। তারপর ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি ইতোমধ্যে ভ্যাকসিনের স্বীকৃতি দিছে। তারপর গ্লক্সস্মিথক্লাইন প্যাথ ম্যালেরিয়া প্রতিষ্ঠান তোমার বিভিন্ন কয়টা ডোজ? 4টা ডোজের এই টিকা প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপাদনে সক্ষম। অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, তোমাদের এই জিনিসটা অনেক জায়গায় তোমরা শুনবা, আজকের ক্লাসেও শুনলা, সামনেও পড়বা। অ্যান্টিজেন মানে হচ্ছে জীবাণু বা ফরেন পার্টিকেলস যা আমার দেহে প্রবেশ করে রোগ সৃষ্টি করতে সক্ষম, তাকে বলে অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি কাকে বলে জানো? অ্যান্টিবডি হচ্ছে শরীরে যদি অ্যান্টিজেন প্রবেশ করে, সেই অ্যান্টিজেনকে বিনষ্ট করার জন্য আমার বডি যে প্রোটিনধর্মী রাসায়নিক পদার্থ তৈরি করে তাকে বলা হয় অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেন আগে আসবে না অ্যান্টিবডি আগে আসবে? আগে অ্যান্টিজেন আসবে। ওই অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য আমার বডি অ্যান্টিবডি প্রস্তুত করবে। এটা আমাদের মাইক্রোবায়োলজিতে একটা সংজ্ঞা আছে যে এ গার্ল ক্যান নট বি ওয়াইফ উইদাউট হাজবেন্ড, লাইক এ অ্যান্টিজেন ক্যান নট বি অ্যান্টিজেন উইদাউট অ্যান্টিবডি। তার মানে একটা মেয়ে কখনো বউ হইতে পারবে না যদি তার স্বামী না থাকে। অর্থাৎ একটা অ্যান্টিজেন কখনো অ্যান্টিজেন হবে না যদি না তার অ্যান্টিবডি থাকে। তার মানে অ্যান্টিবডি তারই থাকবে যদি অ্যান্টিজেন থাকে। তাহলে এই যে ভ্যাকসিন দেওয়া হয়, এই ভ্যাকসিনে তোমার ওই অ্যান্টিজেনটা দেওয়া হয়, ফলে আমাদের বডি অ্যান্টিবডি তৈরি করে। এই ব্যাপারে বিস্তারিত আমরা মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটিতে আলোচনা করব। আচ্ছা দেখো, আফ্রিকার সাব সাহারিয়ান অঞ্চলে শিশুরা আক্রান্ত বিষয়, মানে পাহাড়ি অঞ্চল, মরুভূমি, এগুলা বাংলাদেশ, ভারত, মায়ানমারের সাবট্রপিক্যাল অঞ্চলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে আমরা ম্যালেরিয়াতে রিস্ক জোনে আছি। কারণ বাংলাদেশের পার্বত্য এলাকাগুলো মোটামুটি ম্যালেরিয়া জ্বরের জন্য খুব বিখ্যাত। আশা করি মোটামুটি তোমরা ম্যালেরিয়া সম্পর্কে 4টা পর্বে আমরা চেষ্টা করলাম যে ম্যালেরিয়ার কনসেপ্টটা ক্লিয়ার রাখার, এবং এই কনসেপ্ট ক্লিয়ার রাখার থাকলে আশা করি তোমরা যে তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা এবং সামনে যে তোমরা এইচএসসি পরবর্তী যে ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, এগ্রিগুচ্ছ ভর্তি পরীক্ষা, তারপর জিএসটি গুচ্ছ যেটা বলি সেই ভর্তি পরীক্ষা, মানে যে সকল ভর্তি পরীক্ষাতে বায়োলজি থাকবে সেই সকল ভর্তি পরীক্ষার জন্য এই ম্যালেরিয়া টপিক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা ক্লাসগুলো প্রথম থেকে করলা তাদের অনেক ধন্যবাদ, আর যারা ক্লাসগুলো করো নাই তারা প্লেলিস্ট থেকে সিকোয়েন্স আকারে ক্লাসের ক্রমটা দেখে নাও। যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারবা, আমি চেষ্টা করব সমাধান দিয়ে দাও। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।